শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। নমস্কার, আমি অর্ণব চক্রবর্তী। আমার আরও একটা নতুন ফুড ভ্লগে আপনাদের স্বাগত। আপনারা তো জানেনই আমার চ্যানেল টাটকা তরকা শুধুমাত্র যে ফুড রিভিউ করে তেমনটা কিন্তু নয়, মাঝে মাঝে সত্যিকারের সত্যের খোঁজও করে থাকি আমি। তবে এই সত্যি লুকিয়ে থাকে কোনো না কোনো খাবারের গল্পের আড়ালে। তাই শুধুমাত্র খাবার নয়, এসে পড়েছি এক খাবারের সাম্রাজ্যে। পাহাড়ের কোল ঘেঁষে এক নির্জন বিলাসবহুল ওয়েলনেস রিট্রিটে, নাম সতীর্থ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, যে রিট্রিটের নাম সম্প্রতি বেশ কিছু নিউজ চ্যানেলে উঠে এসেছে, যেখান থেকে ঘুরে আসার পর নাকি বেশ কিছু মানুষকে এখনো পর্যন্ত খুঁজেই পাওয়া যায়নি, যাদের পুলিশ রিপোর্টে নিখোঁজ তকমা দেওয়া হয়েছে। অথচ সমস্ত তথ্য প্রমাণ দেখে এই বিষয়টা খুবই পরিষ্কার হয়ে গিয়েছিল যে তারা রিট্রিটে এসেছিলেন এবং নিজেদেরকে ডিটক্স করে সেখান থেকে বেরিয়েও ছিলেন। তারপর তাদের অন্তর্ধান রহস্যটা আর কোনোভাবেই পরিষ্কার হয়নি। আজ আমি এসে পড়েছি সেই ওয়েলনেস রিট্রিট সতীর্থে। ডিটক্স, ন্যাচারাল থেরাপি, সেলফ পিউরিফিকেশন, এইসবের নামে চলে আসা একটা শান্ত মুখোশ পড়া জায়গা, নাকি এখানে সত্যি সত্যি ভেষজ খাবারের গুণে মানুষ ডিটক্স হয়ে ফিরে যান? যদি সত্যি সত্যি ফিরে যান, তাহলে শেষবার অতজন মানুষ এখান থেকে বেরোনোর পরেও হারিয়ে গেলেন কেন? সব প্রশ্নের উত্তর খুঁজব আজ। তার জন্য আপনাদের কি করতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। গাড়ির ভিতরেই এই কটা কথা ভ্লগিং ক্যামেরাটা অন করে রেকর্ড করে নিলাম। তারপর ক্যামেরাটা অফ করে সাইড ব্যাগে ঢুকিয়ে রাখলাম। সিট বেল্টটা খুলে ফেললাম। ঘন পাইনের জঙ্গল, আঁকা বাঁকা রাস্তা, ছোট বড় মোনাস্ট্রি, দু একটা খরস্রোতা পাহাড়ি নদী, এই সব কিছু পেরিয়ে এসে পৌঁছলাম সতীর্থ রিট্রিটের সামনে। স্বভাবতই আকাশে মেঘের খেলা। গাড়িটা এসে দাঁড়ালো প্রায় খাদের ধারে। গাড়ি থেকে নামলে চট করে রিট্রিট রিসর্টের দেখা মেলে না। পাথর কেটে বানানো সিঁড়ির ধাপগুলো বেয়ে নেমে আসতে হয় অন্তত 200 পা, আর সিঁড়ির ধাপগুলো আসলে নেমে গেছে আরো ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে। যত দূর চোখ যায়, কোথাও কোথাও চা বাগান, আর কোথাও কোথাও পাহাড়ি জঙ্গল ছাড়া আর তেমন কিছুই চোখে পড়ে না। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখতে চাইলে 1-1.5 কিলোমিটার পর্যন্ত কোনো কিছুই দৃশ্যমান হবে না জঙ্গল ছাড়া। অদ্ভুত এক নিস্তব্ধতার শব্দ রয়েছে এখানে, আর সঙ্গে কাছাকাছি বয়ে চলা কোনো এক নাম না জানা নদী আর ঝর্ণার শব্দ। আসলে শহুরে বড়লোক মানুষজন এখানে আসেন ডিটক্স করতে, প্রকৃতির মাঝে শুদ্ধ জীবনযাপন শিখতে, নিজেকে কয়েকটা দিন ইন্টারনেট, নিউজ মিডিয়া এসবের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনের পাঠ নিতে মানুষ এখানে আসেন। এই রিট্রিটটি চালান এক মধ্যবয়সী ভদ্র মহিলা, মাধবীলতা। সামনাসামনি দেখলে ওই বছর 40-45-এর বেশি মনে হয় না। বাঙালি, রুচিশীল, আধুনিক এবং ব্যক্তিত্ব সম্পন্না। তবে চোখের পাশের বলিরেখা, চুলের কাঁচা পাকা রং জানান দেয় ওনার বয়স
45-এর কিছু বেশি হবে। তবে সুপটু মেকআপের আড়ালে উনি ওনার বয়স দক্ষভাবেই ঢেকে রাখেন। রিট্রিটে পৌঁছতেই প্রথম দেখা তার সঙ্গে মাধবীলতা। মুখে গঙ্গা জলের হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওনার হাসি আর আপ্যায়ন করার ধরন দেখে আমি সত্যি আপ্লুত। আবারও ক্যামেরাটা অন করে নেমে এলাম রিসেপশন এরিয়া পর্যন্ত। বন্ধুরা, শুরুতেই দেখতে পেলে অনেকটা ধাপ নিচে নামতে হলেও আমায়, আমার মতো শহুরে মানুষজন পাহাড়ের এই জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই। আশা করছি 2-1 দিন এখানে থাকতে থাকতে এই ওঠা নামাটা অভ্যেস হয়ে যাবে। তবে আসার সময় সঙ্গে সঙ্গে কিন্তু আমায় ধরিয়ে দেওয়া হয়েছে এই ওয়েলকাম ড্রিঙ্কটা। তবে হ্যাঁ, এই ওয়েলকাম ড্রিঙ্কের মধ্যে ঠিক কি কি ইনগ্রেডিয়েন্ট আছে তা কিন্তু সত্যিই আমি জানি না। এখানকার একটাই শর্ত, আমি সমস্ত খাবার চেখে দেখব, উপভোগ করব, কিন্তু ওনারা কোনোভাবেই ওনাদের এই গোপন রেসিপি আমার সামনে রিভিল করবেন না। তবে এইটুকু জানিয়ে দিই দর্শক বন্ধুরা, এখানের সমস্ত খাবার তৈরি হয় ওনাদের নিজেদের অর্গানিক ফার্মে। তবে আমিও ফুড ব্লগার, অতএব একটু আধটু স্ট্রং টেস্ট বার তো আমার রয়েইছে। তাই আমি নিশ্চয়ই গেস করব কোন খাবারে কি উপকরণ ব্যবহার করা হচ্ছে, আর অবশ্যই আপনাদের জানাবো এখানকার প্রত্যেকটা খাবার ঠিক কতটা টেস্টি। কথা দিচ্ছি একদম নিউট্রাল রিভিউ দেব, কারণ এই ভিডিওটা কিন্তু একেবারেই পেইড প্রমোশন নয়। যাই হোক, চলুন এই সমস্ত রহস্যময় খাবার দাবারের পিছনে যে রহস্যময়ী লুকিয়ে রয়েছেন তার সঙ্গে পরিচয়টা সেরে ফেলি। নমস্কার, আপনার নামটা আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, নমস্কার, আমি মাধবীলতা। স্থানীয় মানুষজন যারা আশেপাশে থাকেন তারা আমাকে অন্নদাত্রী বলে জানেন, কিন্তু কেন তারা আমাকে এই নামে ডাকেন বিশ্বাস করুন তার উত্তর কিন্তু আমার কাছে নেই। আচ্ছা, অন্নদাত্রী মানে যিনি মানুষের মুখে খাবার পৌঁছে দেন। তাহলে আপনি কি গ্রামের মানুষজনদের রুজি রুটির দায়িত্ব নিয়ে তাদের প্রতিদিনের খাবারের বন্দোবস্ত করছেন? সেজন্যই কি আপনার এমন নাম দেওয়া হয়েছে? ওয়েল সেড। আসলে ঠিক জানি না, জানেন তো। হ্যাঁ, হতে পারে এই পাহাড়ি সহজ সরল মানুষগুলোর কিছুটা জীবন জীবিকা আমার এই ফার্ম থেকে, চা বাগান থেকে, অথবা আমার এই রিসর্টের নানান রকম কাজকর্ম থেকে নির্ধারিত হয়। তাই হয়তো ওনারা আমাকে এই নামে ডেকে থাকেন। ইউ নেভার নো যে আমি অন্ন সংস্থান করে মানুষকে বশ করি নাকি অন্নের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করি। বাহ, বেশ ভালো বলেছেন। ঠিক আছে, আপনি খাবারের মাধ্যমে মানুষকে বশ করেন নাকি খাবারের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করেন, সেটা তো অবশ্যই আমি পরখ করে দেখব, আর অবশ্যই আমার ক্যামেরার মাধ্যমে দেখাবো আমার দর্শক বন্ধুদের। তবে আপাতত আমি রুমে যাব এবং ফ্রেশ হব। এবার সোজা দেখা হবে লাঞ্চ টাইমে। সঙ্গে থেকো বন্ধুরা। একটা ছোট্ট ইন্টারভিউ শেষ করে ক্যামেরাটা অফ করে দিলাম। তারপর রিসেপশনে কিছু অফিসিয়াল সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেবার পর একজন শান্ত, নিস্তেজ, অভিব্যক্তিহীন লোক এসে আমার লাগেজ নিয়ে আমাকে সঙ্গে করে পৌঁছে দিল আমার জন্য বরাদ্দ ঘরে। আর আশ্চর্যজনকভাবে লোকটি সমস্ত লাগেজ পৌঁছে দেবার পর নিষ্পলক ঠান্ডা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল আমার দিকে। কিছু বলবেন? কোনো উত্তর দিলেন না ভদ্রলোক, শুধু 2-1 মাথা নেড়ে চলে গেলেন। চোখের পলক ফেললেন না একবারের জন্য। এমন একটা অদ্ভুত লোককে এখানে ঠিক এক্সপেক্ট করিনি। তার চলে যাবার দিকে তাকাতেই গাটা শিউরে উঠল। লোকটা হেঁটে যাচ্ছে, কিন্তু তার ছায়াটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সূর্য কিরণ যে অ্যাঙ্গেল থেকে পড়লে একটা মানুষের ছায়া এতটা লম্বা হতে পারে, ঠিক সেরকম ভাবে সূর্যের আলো এসে পড়ছিল না করিডরটায়।
অথচ মানুষটা যত এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ছায়াটা যেন ততই লম্বা হতে থাকছে পিছন দিকে। দম বন্ধ লাগলো আমার। চটপট নিজের ঘরে ঢুকে দরজাটা দিয়ে দিলাম। তারপর সোজা বাথরুমে। বাথরুমের একটা দেওয়াল পুরোপুরি কাঁচের। সিলিং থেকে মেঝে পর্যন্ত লম্বা কার্টন দিয়ে ঢাকা। আর এই কার্টন সরালেই আলো এসে পড়বে বাথরুম জুড়ে। দূর দূরান্তে কোনো ঘর বাড়ি চোখে পড়ে না। বাথরুমটা যেন পাহাড়ের খাদ বরাবর ঝুলছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে হট ওয়াটার শাওয়ার নিতে মন্দ লাগে না। সারা রাত্রের ট্রেন জার্নি, তারপর এনজেপি স্টেশন থেকে এতটা রাস্তা গাড়ির ধকল, সবটা যেন নিমেষে শাওয়ারের জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। স্নান করে ফ্রেশ হয়ে হালকা গরম পোশাক গায়ে জড়িয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। দেখা মিলল মাধবীলতার। অর্ণব বাবু, আপনার কথা শুনেছি। আপনি রান্নার ছবি তোলেন না মানুষের মুখের? দুটোই, তবে মাঝে মাঝে রান্নার পিছনের গল্পগুলোও খুঁজে বেড়াই। তাহলে তো আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এখানে যা রান্না হয় তা শুধু শরীর নয়, আত্মাকেও ছোঁয়। ওনার কথা শুনে হেসে ফ্যাল ফ্যাল করে ওর দিকে একবার তাকালাম, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন শিরদাঁড়া বরাবর একটা বরফ ঠেলে দিচ্ছে। কে যেন বলে উঠল, এই সব জায়গা হাসি দিয়ে শুরু হয় কিন্তু কান্না দিয়ে শেষ হয়। আরও একবার তাকিয়ে দেখলাম মাধবীলতার দিকে। আর এই প্রথমবারের জন্য আমার মনে হলো এই মহিলার মুখ, চোখ, সাজ, গোজ যেন অদ্ভুত এক রহস্য লুকিয়ে রাখার চেষ্টা করছেন। চোখের দৃষ্টি যেন মনের গভীরে ঢুকে ভিতর থেকে সবকিছু পড়ে ফেলতে চাইছে। খানিকটা অস্বস্তি বোধ হলেও ইতস্তত করে ডাইনিং হলটার দিকে তাকালাম। একটা ফাঁকা রান্নাঘর, আর তার সামনেই কয়েকটা পাহাড়ি বাঁশের তৈরি চেয়ার টেবিল পাতা। ইতস্তত করতে দেখে মাধবীলতা বললেন, কি অর্ণব বাবু, খিদে পেয়েছে নিশ্চয়ই? পাওয়াটাই তো খুব স্বাভাবিক। সারা রাতের জার্নি, তারপর এতটা গাড়ি করে আসা। আসুন, চটপট খেয়ে নিন। দুপুরের খাবার সেরে একটা লম্বা ঘুম দিন, দেখবেন শরীর মন অনেকটা ফিট লাগছে। কিন্তু আমি মানে একা, আর কাউকে তো দেখছি না। ও আচ্ছা, এই জন্য আপনি হেজিটেট করছেন। আসলে আজ তো মঙ্গলবার, উইকডেতে আমার রিসর্টে গেস্টের সংখ্যা একটু কমই থাকে। আজ আপনি ছাড়া সেভাবে কোনো গেস্টই নেই। কিন্তু চিন্তা করবেন না, তাতেও আপনার জন্য আতিথেয়তার কোনো রকম খামতি হবে না। চলে আসুন আর এনজয় করুন পাহাড়ি ফুড। ঘাড় নেড়ে সম্মতি জানালাম। মনের মধ্যে একটা খটকা লাগছে, একটু একটু ভয়ও করছে বোধহয়। তবু ভরসা ক্যামেরা। ছোট্ট ওই ক্যামেরাটায় সমস্ত পরিস্থিতি ক্যাপচার করে রাখবো। যদি সমস্যায় পড়ি তাহলে লাইভ সলিউশন না পেলেও নিশ্চয়ই পরবর্তীতে এই সমস্ত ফুটেজ কাজে লাগবে। ভাবতে ভাবতে এগিয়ে গেলাম ডাইনিং হলের দিকে। দুপুরের জন্য কিন্তু হালকা মেনু। এই নিন, এটা হলো একটা স্যুপ, আর সঙ্গে এই হলো রেড রাইস। আপনি মাংস খান তো? সবুজ আর কমলায় কন্ট্রাস্ট। কিছু একটা ভেষজ উপাদানের একটা স্যুপ একটা সাদা রঙের বলে সার্ভ করা হয়েছে, আর সঙ্গে রেড রাইস বলে যেটা সার্ভ করা হয়েছে সেটাকে অনেকটা দেখতে লাল শাক দিয়ে মাখা ভাতের মতো। মাংসতে আপত্তি জানালাম না। কিছুক্ষণের মধ্যেই গরম ধোঁয়া ওঠা পাতলা স্টুয়ের মতো মাংসের ঝোল এসে হাজির হলো খাবার টেবিলে। স্যুপ আর রেড রাইস দুটোই পরম তৃপ্তিতে উপভোগ করছিলাম। কেমন লাগছে
অর্ণববাবু? দুর্দান্ত। সত্যি বলতে কি, এই ভাতটা দেখে প্রথমে ভেবেছিলাম ওই নেহাত লাল শাকের রস দিয়ে বোধহয় ভাতটা তৈরি করেছেন, কিন্তু এখন মনে হচ্ছে এর মধ্যে লাল শাক তো নেই বটেই, এমন কোনো একটা উপাদান রয়েছে যা আমি সত্যি সত্যি ধরতে পারছি না, জানেন। খানিকটা রহস্যময় হাসি খেলে গেল মাধবীলতার মুখে। তারপর বললেন, আর স্যুপটা খেয়ে কি আমাদের ফুড ব্লগার বুঝতে পারলেন এটা কি দিয়ে তৈরি, নাকি সেখানে উপকরণ অজানা? সত্যি বলতে কি, এই স্যুপটা খেয়ে মনে হচ্ছে কোনো রকম ভেষজ উপাদান দিয়ে তৈরি। খেতে বেশ টেস্টি, কিন্তু ওই আবারও আমি কিন্তু উপকরণ গেস করতে পারছি না। সত্যি সত্যি মানতেই হচ্ছে আপনার এখানে রান্না একেবারে ইউনিক। ধন্যবাদ। তবে ওই যে বলেছিলাম, এই রান্না কিন্তু খুব একটা সাধারণ রান্না নয়। এই রান্না খাবার পর আপনার আত্মা আপনার শরীরের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসবে, অন্যরকম একটা রিলিজ পাবেন। এই কথাটুকু বলেই রান্নাঘরের দিকে চলে গেলেন মাধবীলতা। তৃপ্তিতে চোখ বুজে আসছে আমার। খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। একটা লম্বা ঘুম। তারপর ঘুম যখন ভাঙল, তখন রিসর্টের করিডোর থেকে শুধু দূরে পাহাড়ের গায়ের দিকে তাকালে অসংখ্য তারার মতো আলো জ্বলতে দেখা যাচ্ছে। আকাশ ততক্ষণে ঘন অন্ধকার। রাত্রে ঘুম এলো না। একবার চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ যেন রান্নাঘরে হাঁড়িতে কিছু একটা নাড়ছে, আর সেই শব্দ আসছে ঘরের দরজার কাছ থেকে। ঘড়ির কাঁটা তখন 3টে। উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম, আর ঠিক তখনই দেখলাম মাধবীলতা হাঁটছেন একা, কিন্তু তার ছায়াটা হাঁটছে উল্টো দিকে। রাতের গভীরতা এই পাহাড়ের গ্রামে অনেকটাই বেশি। পাখিদের কণ্ঠ স্তব্ধ, গাছের পাতায় পাতায় বাতাসের হালকা ফিসফাস, দূরে কোথাও অজানা পশুর ভেসে আসা ডাক। জানলার পাশ থেকে নড়িনি তখনও। মাধবীলতা হেঁটে যাচ্ছিলেন সেই পাথরের পথ ধরে, যেন স্বপ্নের মধ্যে হাঁটা এক চরিত্র। কিন্তু তার উল্টো দিকে চলা ছায়াটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। এক মুহূর্ত থমকে দাঁড়ালেন মাধবীলতা। ঘুরে দাঁড়ালেন আমার জানলার দিকে। সে যেন জানতো আমি তাকিয়ে আছি মাধবীলতার দিকে। সে দৃষ্টি যেন গিলে খেতে চাইছে আমাকে। গায়ের প্রত্যেকটা লোম খাঁড়া হয়ে যাচ্ছে। শিরদাঁড়া বেয়ে বয়ে চলেছে একটা ঠান্ডা স্রোত। ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এমন শীতল ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন মাধবীলতা আমার দিকে। বড় ভয়ঙ্কর, বড় অদ্ভুত। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তড়িঘড়ি জানলাটা বন্ধ করে দিলাম। তারপর চুপটি করে দুটো কম্বল গায়ে চাপিয়ে খাটের এক কোণে সিঁটিয়ে বসলাম। আর খুব ভালো করেই উপলব্ধি করতে পারলাম কাঠের করিডোর বরাবর পায়ের আওয়াজটা এসে থামল আমার দরজার ঠিক সামনে। এরপর অবশ্য আর কিছু মনে নেই আমার। ভয় পেতে পেতে কখন ঘুম পেয়ে গেছে সে খেয়াল রাখিনি। পরদিন সকালে চোখ খুলেই দেখলাম এখানে ঘড়ির কাঁটাগুলোও অন্যরকম। ঘর থেকে বেরিয়ে দেখি সব অতিথিদের মুখে একই রকম শান্ত হাসি। কেউ তেমন কথা বলে না, তবে একজন ছিল, শুভেন্দু।
একটু চুপচাপ, কিন্তু চোখে এক রাশ আতঙ্ক। আপনি নতুন এসেছেন? হ্যাঁ, মানে গতকাল দুপুরে এসেছি। আপনি? এই কয়েকটা দিন হলো এখানেই আছি। তার মানে মাধবীলতা ম্যাম বলছিলেন গতকাল নাকি আমি ছাড়া এই রিসর্টে কোনো গেস্ট ছিলেন না। একটা পরামর্শ, বেশি কিছুর খোঁজ করবেন না। সরি, আপনি এভাবে কথা বলছেন কেন? এখানে কি কিছু সমস্যা আছে? শুভেন্দুবাবু ইশারায় করিডোরের এক কোণে ডেকে নিয়ে গেলেন আমাকে। তারপর নিচু স্বরে বললেন, একবার দেখবেন রাত 12টার পর রান্নাঘরের দিকে কেউ থাকে কিনা। শুধু একবার চেষ্টা করে দেখবেন। আপনি থাকবেন না কিন্তু। কিন্তু কেন হঠাৎ করে এরকম বলছেন? মানে আপনি কি কিছু দেখতে পেয়েছেন নাকি? দূর থেকে যেন আমাদের উপর নজর রাখছেন মাধবীলতা। ওনাকে দেখতে আজকে অনেকটা জাপানি পুতুলগুলোর মতো লাগছে। পরনে ভি শেপ গলার লম্বা গাউন, মেকআপেও বদল হয়েছে বেশ কিছুটা। গুড মর্নিং। তা কি নিয়ে এত আলোচনা হচ্ছে আপনাদের? না, আসলে তেমন কিছু নয়, ওই শুভেন্দু বাবুর সঙ্গে আলাপ হলো আর কি। খুব ভালো, গেস্টদের সঙ্গে আলাপচারিতা সেরে রাখুন। একা একা আর কতক্ষণই বা সময় কাটাবেন? মাঝে মধ্যে একটু গল্প করার তো লোক চাই। এই কটা কথা বলেই আবার গটগট করে হেঁটে চলে গেলেন রিসেপশনের দিকে। শুভেন্দুবাবু ঠান্ডা চোখের দৃষ্টিতে তাকিয়ে রইলেন মাধবীলতার চলে যাবার দিকে। পলক ফেলছেন না কোনোভাবেই। ওনার হাতটা আলতো করে ছুঁয়ে ওনাকে আবার জিজ্ঞেস করলাম, শুভেন্দুবাবু, আপনি জানলে কিছু কাইন্ডলি জানান আমাকে। আপনি কিছু একটা বলতে চাইছিলেন আমায়। ওনার হাতটা স্পর্শ করতেই খানিকটা ছ্যাঁত করে উঠল বুকের ভিতর। ওনার গাটা যেন বরফের থেকেও ঠান্ডা। এক ঝটকায় উনি ওনার হাতটা ছাড়িয়ে নিয়ে হেঁটে চলে গেলেন ওনার ঘরের দিকে। প্রশ্নের উত্তরে শুভেন্দু আর কিছু বলেনি, তবে তার কাঁপতে থাকা ঠোঁট, কুঁচকে যাওয়া চোখ বলছিল সে দেখেছে, এমন কিছু দেখেছে যা বলতে পারবে না। অবশ্যই কিছু একটা দেখেছে। সন্ধ্যায় মাধবীলতা নিজে হাতে খেতে ডাকলেন। তার হাতে ধরা থালাটা এত সুন্দর করে সাজানো ছিল যেন মনে হচ্ছিল কোনো এক পুজোর প্রসাদ। সে বললেন, আজকের মেনুটা কিন্তু বিশেষভাবে তৈরি হয়েছে শুভেন্দু বাবুর শুদ্ধি সম্পূর্ণ হয়েছে, তাই সেই অনারেই এই আমি আজকের ফুড প্রিপারেশন তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। আমি আমার চারপাশটা অবাক হয়ে দেখলাম, ভালো করে লক্ষ্য করলাম শুভেন্দু নেই। আর কালকে আমাকে ঘর পর্যন্ত পৌঁছে দেবার পর সেই ভদ্রলোককেও আর দেখতে পাইনি। শুদ্ধি, তার মানে? মাধবীলতা চোখ দুটো ছোট করে ঠোঁটে একটা অদ্ভুত মৃদু হাসি খেলিয়ে বললেন, আমরা এখানে অশুদ্ধ আত্মাকে বিশুদ্ধ করে তুলি, তাতে দেহের কিছু অংশ ছেড়ে দিতে হয়, কিন্তু ভয় নেই, আত্মা টিকে থাকে নতুন রূপে। রাত বাড়ছিল। আমি কেবল ভাবছিলাম শুভেন্দু কোথায় গেল। তার ফাঁকা ঘর, বিছানা ভাঁজ করা, আর জানলার পাশে রাখা একটা কাগজ। সবার অলক্ষ্যে সেই কাগজটা তুলে নিয়ে চলে এলাম নিজের ঘরে। আর সেখানে যা লেখা রয়েছে তা দেখে শিউরে উঠলাম। ছায়ারা কখনো মুখ ফেরায় না, যদি ফেরায় সে ছায়া নয়, সে বেশি কিছু। রাত বাড়তেই আবার সেই শব্দ,
আমি বেশ সাহস করে ফোন আর ক্যামেরাটা নিয়ে হেঁটে গেলাম রান্নাঘরের দিকে। আর সেখানেই প্রথমবার তাকে পুরোপুরি অন্যরকম ভাবে দেখলাম। মাধবীলতা হাঁড়ির ঢাকনা খুলে রেখেছে, তার চুল খুলে পড়ে আছে সামনের দিকে, মাথা নিচু করে কি সব বলছে নিজেই নিজেকে। কিন্তু তার পায়ের নিচে ছায়া নেই, আলোর নিচে দাঁড়িয়েও তার ছায়া কোথাও নেই। আর হাঁড়ির ভেতর সে নাড়ছিল কিছু একটা। সেই রাতেই বুঝেছিলাম, এখানে খাবার মানে শুধু খাবার নয়, এখানে খেলে কেউ আর মানুষ থাকে না, অন্তত ছায়া তো থাকেই না। তৃতীয় দিন, রাত তখন প্রায় 10:30। ডিটক্স সেন্টারের আলো নিভে এসেছে অনেকটাই। শুধু হালকা হলুদ রঙের আলো পড়ছে করিডোরের এক পাশে। জানলার ধারে দাঁড়িয়ে দেখছিলাম বাইরের চা বাগানটা, যদিও সেখানে জমাট বাঁধা ঘন কুয়াশা, সেভাবে দৃশ্যমান হচ্ছিল না কোনো কিছুই। সেখানে কোনো হাওয়া নেই, কিন্তু পাতাগুলো কাঁপছে। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ পেলাম। চাপা স্বরে নিজের মনের ভয়টাকে কোনো মতে চেপে রেখে উত্তর দিলাম, ভিতরে আসুন। দরজা খুলে মাধবীলতা ঢুকলেন। হাঁটার শব্দ নেই তার, যেন মেঝের ওপর পা পড়ে না একদম। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন, মুখে অদ্ভুত শান্তি, ঠোঁটে এক রক্তিম হাসি। আজ তোমার চোখে আমি কিছু দেখতে পাচ্ছি অর্ণব। ভেতরের প্রতিরোধ ধীরে ধীরে গলে যাচ্ছে, তাই না? নিজেকে ভেতর থেকে হালকা লাগছে। কি মনে হচ্ছে? ইহজাগতিক সমস্ত টান তোমার শরীর ছেড়ে বেরিয়ে আসছে। মনে হচ্ছে কি তুমি বেঁচে থেকেও মৃত। এবার আমার মনে মনে জমাট বাঁধছে ভয়। এই ভয় প্রকাশ পেলে চলবে না। ঠিক করলাম, মাধবীলতার সামনে যে কোনোভাবেই নিজের মানবিক অস্তিত্ব প্রকাশ হতে দিলে চলবে না। তাই কাঁপা কাঁপা স্বরে বললাম, আমি বুঝতে পারছি না মাধবীলতা, আমার শরীর যেন হালকা হয়ে যাচ্ছে, আর মনও। সব কিছু যেন আপনাকে ছাড়া অর্থহীন লাগছে। তাই তো বলেছিলাম তুই প্রস্তুত হচ্ছিস। শুদ্ধ হতে গেলে আগে নিজেকে হারাতে হয়। মাথা নিচু করে রইলাম। কোনোভাবেই এই ফাঁদে পা দেওয়া চলবে না। এখন যেভাবেই হোক এই ফাঁদ থেকে বেরোতে পারাটাই চ্যালেঞ্জ। তার জন্য যত কঠিন অভিনয় করতে হোক না কেন, করতেই হবে আমাকে। 1, 2, 3। নিজেকে শান্ত রাখার জন্য এই মুহূর্তে একটা ভুল করাও চলবে না। আজ রাতে ঘুমবার আগে আয়নায় নিজেকে দেখিস না। পুরনো অর্ণবকে দেখতে পেলে এই নতুন পথটা কঠিন হয়ে যাবে। আমি আর নিজের মুখ দেখতে চাই না। আমি প্রস্তুত মাধবীলতা। আপনি চাইলে আমি আজ রাতেই একটা শুদ্ধিকরণ শুরু করতে পারি। মাধবীলতা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখের পলক পড়ল না একবারও। হঠাৎ এগিয়ে এসে আমার গালে হাত রাখলেন। তোর গায়ে এখনো মানুষের উষ্ণতা আছে, কিন্তু সেটা বেশিক্ষণ থাকবে না। কাল সকালে একটা বিশেষ শুদ্ধ ক্রিয়া আছে, তুই অংশ নিবি। একটা গভীর নিঃশ্বাস ফেললাম, যেন ভেতর থেকে ভেঙে পড়ছি। কিন্তু বাস্তবে
মস্তিষ্ক তখনও সম্পূর্ণ সক্রিয়। মাধবীলতার স্পর্শে শরীরের রিফ্লেক্স রিডিং করছে, তাপমাত্রা, চাপ, সবকিছু যেন একটা পরীক্ষার মতো। এটা মাধবীলতা ঘুরে দাঁড়ালেন। বলেই বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। ঘুমও বলছে। শুভেন্দুকেও একই কথা বলেছিলেন। তারপর তাকে আর কেউ দেখেনি কোথাও। আগামীকাল সকালে আমাকে বিশেষ শুদ্ধ ক্রিয়ার নামে কি করা হবে? না, কাল আসার আগেই আজ রাত্রেই আমাকে কিছু একটা করতে হবে। হঠাৎ জানলার কাছে নিজের প্রতিবিম্ব চোখে পড়ল আমার। কি অদ্ভুতভাবে দেখতে পেলাম নিজের ছায়া ঠিক মতো দাঁড়িয়ে নেই। ছায়াটা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে, অথচ আমার দিকেই মুখটা রয়েছে সেই ছায়াটার। রাত তখন প্রায় 2:30। ডিটক্স সেন্টারের বাতাস থমকে গেছে। এমনিতেই পাহাড়ে হঠাৎ করে সন্ধে নামে। সূর্যের আলো নিভতেই চারিদিক নিস্তব্ধ। তার উপর এই মধ্যরাত্রে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করে চারিদিকে। একটা পাতাও নড়ছে না। আমি বিছানায় বসেছিলাম ঠিকই, কিন্তু ঘুমিয়ে থাকার অভিনয় করছিলাম। আমার নিঃশ্বাস প্রশ্বাস, দেহভঙ্গি সবটাই যেন নিখুঁতভাবে একটা ক্লান্ত আত্মসমর্পণ করা শরীরের প্রতিচ্ছবি। কিন্তু ভিতরে ভিতরে আমি তৈরি হচ্ছিলাম, এই রাতেই যেভাবেই হোক আমাকে পালাতে হবে। পাহাড়ি রাস্তায় এই মধ্যরাতে অনেক বিপদের হাত ছানি, আমি জানি। কিন্তু সে বিপদ অজানা বিপদ। জেনে শুনে নিজেকে শেষ করে দেবার থেকে হঠাৎ অজানা বিপদে যদি প্রাণটুকু কেড়ে নিয়ে যায়, তাও মেনে নেওয়া যেতে পারে। মাথায় চলছিল শুধু একটাই কথা, কাল সকালের আগেই আমি মরে যাব যদি আজই বেরোতে না পারি। ধীরে ধীরে দরজার লক খুললাম। হঠাৎ পায়ে এসে বিঁধল একটা ছোট্ট ধূপের টুকরো। লোহার দরজার নিচে থাকা ধূপকাঠির আধ পোড়া টুকরোটা টেনে বার করে ছুঁড়ে দিলাম করিডোরের অন্য প্রান্তে। টুক করে একটা শব্দ হলো। দুদিকের দেওয়াল থেকে যেন চোখ উঠে এলো। হ্যাঁ, আমি জানতাম এই রিট্রিটের দেওয়ালেও নজর আছে। তবে এও জানি এখনো কিছুটা সময় আমার হাতে আছে, কারণ যারা বশ্যতা স্বীকার করে তাদের উপর নজর শিথিল রাখা হয়। নরম পায়ে করিডোরের ধার ধরে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে পৌঁছলাম নিচতলার সেই অংশটায়, যেখানে কাউকে কখনো যেতে দেখা যায়নি। দরজাটা ছিল লোহার, চোখে পড়ার মতো কিছু নয়। তবে পাশে একটা সাদা কাপড় ঝোলানো, তার নিচে ছিল আহার্য গৃহ, মানে রান্নাঘর। আমি দরজার ফাঁক দিয়ে উঁকি দিলাম। প্রথমে কিছুই বোঝা গেল না। হালকা হলুদ আলো, ধোঁয়ায় ভরা। গন্ধটা একটা পচা সেদ্ধ কিছু জিনিসের, যার সঙ্গে ধূপের গন্ধ মিশে যাচ্ছে, গা গুলিয়ে উঠছে। তারপর ধীরে ধীরে চোখ সয়ে এলো। যা দেখলাম তা কোনোদিন ভুলতে পারবো না। ঘরের একপাশে দেওয়াল জুড়ে টাঙানো অসংখ্য মানুষের শরীর, কিন্তু এরা মৃত নয়। তারা স্থির, নিঃশ্বাস, চোখ খোলা, মুখ হাঁ করা, তবু নিঃশব্দ। কেউ হাঁটছে না, কেউ নড়ছে না, তারা শুধু ঝুলে আছে। আমি বুঝে গেলাম এই সমস্ত মানুষ সেই সমস্ত হারিয়ে যাওয়া মানুষ, যাদের পরিবার আর কখনো তাদের দেখতে পায়নি। ঘরের ভিতর ঠিক মাঝখানে বসানো একটা বিশাল পেতলের হাঁড়ি, তাতে টকবক করে ফুটছে কুয়াশার মতো ঘন জল।
তাতে মাঝে মাঝেই যেন হাড় ভেঙে পড়ার শব্দ হচ্ছে। আর সেই হাঁড়ির জলে একের পর এক ছবির টুকরো পুড়তে পুড়তে ভেসে উঠছে। কখনো কারোর স্কুলের রিপোর্ট কার্ড, কখনো কারোর প্রেমিকাকে লেখা চিঠি, কখনো কারোর খেলার পুরস্কারের ছবি, না জানি আরো আরো কত স্মৃতি। মাধবীলতা সেখানে দাঁড়িয়েছিলেন, চুল খোলা, সাদা শাড়ি, চোখ দুটো অতি প্রাকৃতভাবে লালচে আলো ছড়াচ্ছিল। তার শরীরটা মানুষের মতো হলেও তার ছায়া ছিল ভিন্ন রকম। ছায়াটা হাঁটু গেড়ে বসে মাথা কুটছে মেঝেতে, অথচ মাধবীলতা নিঃশব্দে হাঁড়ির মধ্যে কিছু একটা ঢালছিলেন। সে আপন মনে বলছিলেন, তোদের স্মৃতি সিদ্ধ হলে তোরা খালি হয়ে যাবি, তোদের স্মৃতি সিদ্ধ হলে তোরা খালি হয়ে যাবি, তখন তোদের রাখা যাবে শুদ্ধ করে, শূন্য করে। হঠাৎ তার মাথাটা ঘুরে যায় আমার দিকে, অথচ আমি টের পাই না। আমি তো কোনো শব্দ করিনি, তবু যেন মাধবীলতা আমার অস্তিত্ব টের পেয়ে গেছেন। তার গলা ছিল অনেকগুলো গলার সমষ্টি, একটা মহিলা, একটা শিশু, একটা বৃদ্ধ পুরুষের কণ্ঠ, সব যেন একসঙ্গে। আমি ঝপ করে সরে পড়লাম পাশের দেওয়ালের আড়ালে। আমার শরীর কাঁপছে, কিন্তু আমি এটা খুব বুঝতে পারছি যে এখন ভয় পাওয়ার সময় নেই। স্মৃতি ধ্বংস করে ওরা মানুষকে খালি খোলস বানিয়ে দেয়। তাদের শরীর বেঁচে থাকে, কিন্তু ভিতরে কিছু থাকে না। তবে শুভেন্দু? এই প্রশ্নটা মনে আসতেই কাঁপা হাতে পকেটে থাকা ছোট্ট পেন ড্রাইভটা বার করি আমি। আসার আগে এই স্পাই রেকর্ডারটা এনেছিলাম, সেটা সক্রিয় করে রেখেছিলাম প্রথম দিন থেকেই। স্মৃতি আর হাঁড়ির গন্ধ মিলেমিশে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করছিল, যা কেউ বিশ্বাস করবে না। কিন্তু এই ডেটা যদি একবার বাইরে পৌঁছে যায়, দূরে মাধবীলতার কণ্ঠ শোনা গেল আবার, তুই এখানেই আছিস, আমি তোর অস্তিত্ব বুঝে গেছি অর্ণব। আমি কোনো মতে পা টিপে টিপে পিছনের সার্ভিস দরজার দিকে ছুটলাম। চেনা করিডোর নয়, তবে একটা সুযোগ ছিল। এই অজানা জায়গায় দেখতে পেলাম একটা লোহার দরজা, তাও আবার আধ খোলা। বাইরে কালো অন্ধকার, কিন্তু মুক্তির গন্ধ আছে। আর পিছনে তাকালাম না, দৌড় দিলাম। আর এই প্রথমবার করিডোরে থাকা একটা আয়নায় দেখতে পেলাম মাধবীলতার ছায়া। তা ছুটছে না, হাঁটছে ধীরে ধীরে, আর মাটিতে তার পায়ের ছাপের জায়গায় রক্ত জমে থাকছে। পাহাড়ি রাস্তায় ছুটতে ছুটতে আমার শরীরটা যেন একটা বিশাল যন্ত্রে পরিণত হয়েছে। শ্বাসকষ্টে বুকের ভিতর ছ্যাঁচ করে উঠছে। পাথরে মাটিতে পা পিছলে যাচ্ছে বারবার। কখনো গাছের ডাল, কখনো নিচে পড়ে থাকা শিলা। সবকিছুর মাঝেই আমি যেন শুধু একটা শব্দ শুনতে পাচ্ছি, নিজের মাথার ভিতর, পালাতে হবে, এখনই পালাতে হবে। ঘন কুয়াশার মধ্যে এগিয়ে আসছে অদ্ভুত সব ছায়া। একটা গাছের কাণ্ড থেকে হঠাৎ ঝুলে পড়ল মানুষের হাত। না, সেটা আসলে একটা গাছের শিকড়, কিন্তু আমার চোখে এখন সব কিছুই বিকৃত। ভয়ে আর ক্লান্তিতে নিজের ভার আর ধরে রাখতে পারলাম না। একটা ঢাল বেয়ে সোজা গড়িয়ে পড়লাম এক নাম না জানা ছোট্ট পাহাড়ি লোকালয়। তারপর অন্ধকার, আর কিচ্ছু মনে নেই আমার। জ্ঞান যখন ফিরল, তীব্র ধূপের গন্ধ,
চারপাশে ঘরের মতো কিছু একটা, বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। চোখ মেলে দেখলাম আমার মাথার কাছে বসে আছে এক বৃদ্ধ পাহাড়ি মানুষ। গায়ের রং পাথরের মতো, চোখে মলিন কিন্তু গভীর দৃষ্টি। তুমি মাধবীলতার কাছ থেকে এসেছ? লোকটার গলা নরম কিন্তু গভীর। আমি তড়িঘড়ি উঠে বসলাম আর তৎপরতার সঙ্গে জিজ্ঞেস করলাম, আপনি জানেন মাধবীলতা কে? আপনি চেনেন তাকে? একটা মৃদু দীর্ঘশ্বাস ফেলে লোকটি বললেন, আমরা তাকে ডাকি অন্নদাত্রী নামে। সে এক সময় সত্যি মানুষ ছিল, এই পাহাড়ের এক ঋষির কন্যা, খুব সুন্দরী, খুব ক্ষমতাশালী। তবে তার খিদে ছিল সাধারণ নয়। ঠিক তখনই আর এক বৃদ্ধ এসে বসে পড়ে দরজার পাশে। তার গলায় ঝুলছে কিছু তাবিজ এবং একটা ছোট্ট কালো কাপড়ে মোড়া পুঁটলি। সে খেতে চায় স্মৃতি, খেতে চায় চেতনা। তুমি যাদের ওখানে দেখেছ তারা কেউ মরে না, তারা শুধু শূন্য হয়ে যায়। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি, কিন্তু কে সে? কেন সে এমন করে? আমার গলায় তখন এক রাস অস্বস্তি। বৃদ্ধ এবার আস্তে করে বললেন, একটা সময় অনেক বছর আগে মাধবীলতা প্রেমে পড়েছিল এক পর্বত যাত্রীর। সে বিশ্বাসঘাতকতা করে। অন্নদাত্রী সেই প্রতিশোধে তার আত্মা খেয়ে নেয়, কিন্তু সেই আত্মা হজম হয়নি। তারপর থেকে সে আবদ্ধ। এখন সে নিজের বন্দিত্ব থেকে মুক্তি পেতে অন্যদের স্মৃতি জ্বালিয়ে খায়। এবার আমার ভয় লাগছে, আর একটু বেশি। আমার সব কিছু কেমন যেন গুলিয়ে আসছে। কিন্তু আমি তো পালিয়ে এসেছি। বৃদ্ধ হাসে না, শুধু বলে, তুমি কি সত্যি পালাতে পেরেছ, নাকি তুমি শুধু ভাবছো তুমি পালাতে পেরেছ? আমি থমকে যাই। হঠাৎ আমার চোখ পড়ে ঘরের এক কোনায় রাখা আয়নাটার দিকে। তাতে প্রতিবিম্ব আছে ঠিকই, কিন্তু ছায়াটা হাঁটছে উল্টো দিকে। তুই এখানেই আছিস? আমি তোর অস্তিত্ব বুঝে গেছি অর্ণব। মাধবীলতা কেবল এক আত্মা নয়, এক মায়া, যার থেকে দৌড়ে পালানো যায়, কিন্তু যার স্পর্শ মুছে ফেলা যায় না সহজে। অর্ণব কি সত্যি মুক্ত, নাকি সে এখন একটা স্মৃতিহীন খোলস, যে শুধু এই বিশ্বাসে বাঁচে সে এখনো মানুষ? এতক্ষণ শুনছিলেন আজকের গল্প অন্নদাত্রীর শাপ। গল্পের লেখক প্রীতম চৌধুরী, গল্প পাঠে প্রীতম নিজেই, আর অন্যান্য চরিত্রে প্রীতমের সঙ্গে রয়েছে আমি, অন্তরা। কেমন লাগছে ভূত চর্চার গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, ভূতের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্যদের মধ্যে গল্পগুলো শেয়ার করে দিন। এবার চলে আসি গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সৃজা, মোহিনী ভট্টাচার্য, স্পেন্ড টাইম উইথ প্রীতম, সোনালী সামন্ত, শিউলি, স্নেহা দাস, সৌম্যদীপ, কবিতা, ঈশানী ঘোষ, অঙ্কিতাস ওয়ার্ল্ড, রিনা চৌধুরী সহ আরো অনেকেই। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, মাধবীলতার রিসর্টে অর্ণবের সঙ্গে যে ব্যক্তির আলাপ হয়েছিল সেই ব্যক্তির নাম কি? অত্যন্ত সহজ প্রশ্ন, তাই উত্তরটা চটপট কমেন্ট বক্সে দিয়ে ফেলুন।
প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম আমরা অ্যানাউন্সমেন্ট করব পরবর্তী পর্বে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী শনিবার ঠিক রাত 11টায় থাকবে আরও একটা ভূতের গল্প। ততক্ষণ ভয় পেতে থাকুন আর ভূত চর্চার সঙ্গে থাকুন।